মুড বা ভাব ইন ইংলিশ গ্রামার। এর আগের ক্লাসে আমি মুড নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমি মুড কাকে বলে বা মুড কি, মুডের প্রকারভেদ কি, এই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম এবং মুডের প্রথম যে দুই রকম প্রকারভেদ, ইম্পারেটিভ মুড এবং ইন্ডিকেটিভ মুড, সেগুলো নিয়েও আলোচনা করেছিলাম এবং তার উদাহরণ দিয়েছিলাম। আজকে আমরা মুডের যে তৃতীয় প্রকারভেদ সাবজাংটিভ মুড সেটা নিয়ে আলোচনা করব। দেখো, নাম্বার 3 সাবজাংটিভ মুড। আমরা জানি মুড তিন রকমের, ইম্পারেটিভ, ইন্ডিকেটিভ আর সাবজাংটিভ। আগের দিনে এর তিনটে প্রকারভেদ বলেছিলাম। তো ইম্পারেটিভ, ইন্ডিকেটিভ অলরেডি আমরা শিখে নিয়েছি। এবারে হচ্ছে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডটা কি না, যে ভার্ব দ্বারা কোনো কাজ সম্পন্ন হওয়ার জন্য শর্ত, অনুমান, সন্দেহ, মতামত ইত্যাদি বোঝায়, তাকেই সাবজাংটিভ মুড বলে। কি বলেছে? দিস মুড এক্সপ্রেসেস উইশেস, হাইপোথেটিক্যাল সিচুয়েশনস, সাজেশনস অর কন্ডিশনস কন্ট্রারি টু ফ্যাক্ট। যে এই মুডটা কি এক্সপ্রেস করে, কি ব্যক্ত করে? উইশেস ইচ্ছে, হাইপোথেটিক্যাল সিচুয়েশনস অনুমানমূলক অবস্থা, সাজেশনস প্রস্তাব, কন্ডিশনস অবস্থা, কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট যেটা কিনা সত্যের বিপরীত। তাহলে যেগুলো অনুমানমূলক বা অবাস্তব কল্পনা, সেই সমস্ত কিছু ব্যক্ত করতে সাবজাংটিভ মুডটা ইউজ করা হয়। সাবজাংটিভ মুড ভার্বের কয়েকটি ব্যতিক্রমধর্মী ফর্মকে নির্দেশ করে, যা বক্তার ইচ্ছা, আকাঙ্ক্ষা, সন্দেহ বা কাল্পনিক অনুভূতিকে প্রকাশ করে। সাবজাংটিভ মুডের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসকে মাঝে মাঝে অগ্রাহ্য করা হয়। দেখবে সাবজাংটিভ মুড যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই অবাস্তব কল্পনা বোঝাতে ব্যবহার করা হয়, তাই এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেন্টেন্সে অনেক ক্ষেত্রেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলস ফলো করা হয় সেইটাতে অনেক সময় সেই রুলস ফলো করা হয় না। তার মানে কিন্তু সেটা ভুল নয়, তখন সেটা হয়ে যাবে সাবজাংটিভ মুডে লেখা রয়েছে। মানে সাবজাংটিভ মুড আনসার্টেনটি এক্সপ্রেস করে, অনিশ্চয়তা, এবং কোনো কাজকে কোনো শর্তের অধীনে ব্যক্ত করতে গেলে আমরা সাবজাংটিভ মুড ইউজ করব। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কাল্পনিক ঘটনাকে প্রকাশ করতে আমরা সাবজাংটিভ মুড ব্যবহার করব। আর এই মুডে যেহেতু বাক্যে একের অধিক ক্লজ থাকে, তাই এটার নাম হয়েছে সাবজাংটিভ বা সংযোজক। তাহলে সাবজাংটিভ মুড কিসে কিসে ইউজ করি? শর্ত, অনুমান, সন্দেহ, মতামত, অবাস্তব কল্পনা, ইচ্ছা, প্রার্থনা, এই সমস্ত কিছু বোঝাতে সাবজাংটিভ মুড ইউজ হয়। তাহলে এক্সাম্পল দেখে নেব। ফার্স্টে কিছু এক্সাম্পল দিয়েছি, দেখো। হি ইজ সাজেস্টেড দ্যাট হি ওয়াক টিল ইভিনিং। দেখো, হি ইজ সাজেস্টেড, তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে সে যেন হাঁটে। এবারে বলবে হি এর পরে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ভার্বের শেষে এস বসার কথা, কিন্তু এখানে বসেনি। তার মানে এটা ভুল নয়, এটা সাবজাংটিভ মুডে লেখা রয়েছে। বলছে বেস ফর্ম অফ দ্য ভার্ব উইদাউট এস, ইএস, আইইএস, while the subject is the third person singular number is used when we use subjunctive mood। তাহলে যখন আমরা সাবজাংটিভ মুড ইউজ করব তখন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের শেষে এস, ইএস, আইএস হবে না, কারণ সেটা সাবজাংটিভ মুডে লেখা রয়েছে। নেক্সট, মে ইউ বি হ্যাপি ইন ইয়োর কামিং লাইফ, তোমার আগামী জীবনে তুমি সুখী থেকো। মানে এখানে ইচ্ছা প্রকাশ করা হয়েছে, প্রার্থনা করা হয়েছে কারো উদ্দেশ্যে। হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়্যার অ্যান অ্যাক্টর, সে এমন ভান করছে যেন সে একজন অভিনেতা। তাহলে এখানে ডিজায়ার, উইশ বোঝানো হয়েছে, তাই এখানে দেখো হি এর পরে ওয়াজ না দিয়ে ওয়্যার হয়েছে। আরো ডিটেলসে বুঝতে পারবে। দেখো তাহলে কি বলেছে? ব্যবহার সম্ভাবনা, ইচ্ছা, পরামর্শ, কল্পনা বা অবাস্তব কিছু বোঝাতে ব্যবহার করা হয়। আমরা দেখেছিলাম ইন্ডিকেটিভ মুড স্টেটমেন্ট এবং কোয়েশ্চেনের ক্ষেত্রে ইউজ করা হয়। ইম্পারেটিভ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই সমস্ত কিছুতে ব্যবহার করা হয়। আর সাবজাংটিভ মুড দেখলাম ইচ্ছা, পরামর্শ, কল্পনা, অবাস্তব কল্পনা, সন্দেহ, মতামত, অনুমান, এই সমস্ত কিছুতে ব্যবহার করা হয়। এটি কিছুটা আনুষ্ঠানিক বা সাহিত্যিক ধরনের মুড। কিভাবে? দেখো, এটা প্রথমত উইশেস বা ডিজায়ার, ইচ্ছা বা কামনা বোঝাতে ইউজ করা হয়। হাইপোথেটিক্যাল সিচুয়েশন, অনুমানমূলক অবস্থা। আনরিয়েল, যেটা বাস্তব নয়, এবং আনলাইকলি, অসম্ভাব্য কন্ডিশন, শর্ত ইউজ করতে বোঝানো হয়। সাজেশন আর রিকমেন্ডেশন, প্রস্তাব এবং পরামর্শ বোঝাতে ব্যবহার করা হয়। পোলাইট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ বা পোলাইট স্পিচ যখন আমরা ব্যবহার করি তখন তাতে সাবজেক্টিভ মুড ইউজ করা হয়। ফার্স্ট অফ অল আসছে উইশেস আর ডিজায়ার। দেখো উইশেস বা ডিজায়ারের ক্ষেত্রে কি রকম ইউজ হবে? কি বলেছে? আই উইশ দ্যাট ইউ স্টে ওয়েল, আমি চাই যেন তুমি ভালো থেকো। বা আমরা যদি বলি ভগবান তোমার মঙ্গল করুক, তাহলে কি বলবো? মে গড ব্লেস ইউ, তাই তো?
তাহলে এখানে উইশেস বোঝালো আমি চাই যেন তুমি ভালো থেকো, আই উইশ দ্যাট ইউ স্টে ওয়েল, আর এটাও ভগবান তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ। তাহলে উইশেস বা ডিজায়ার এখানে ব্যক্ত হচ্ছে। তারপরে কি বলেছে, সে চায় যেন সবাই তাকে পছন্দ করে, হি ওয়ান্টস দ্যাট এভরিওয়ান লাইকস হিম। তাহলে এটা সে চায়, তার ইচ্ছে, এটা মানে সবাই এখনো তাকে পছন্দ যে করে এমনটা নয়, কিন্তু তাহলে তার ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাই এটা সাবজেক্টিভ মোডে লেখা রয়েছে। আমি যদি বলি যে তুমি যদি একজন ডাক্তার হতে তাহলে কি বলবো, আই উইশ দ্যাট ইউ ওয়্যার এ ডক্টর, তাই তো? তাহলে এটাও আমার ইচ্ছে, যে আমি ইচ্ছে প্রকাশ করছি যে কাজ তুমি একজন ডাক্তার হতে, তাহলে আই উইশ দ্যাট ইউ ওয়্যার আ ডক্টর। তাহলে এগুলো হচ্ছে উইশেস আর ডিজায়ার। সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে অবাস্তব কামনা বোঝাতে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন এই সমস্ত পারসনের শেষে বি ভার্ব হিসেবে আমরা ওয়্যার বসাবো। যেমন আমি যদি বলি আমি যদি পাখি হতাম তাহলে কি বলবো, আই উইশ আই ওয়্যার এ বার্ড। তাহলে দেখো আমি এখানে আই বসাচ্ছি, আই এর পরে কিন্তু ওয়্যার বসিয়ে দিলাম। আই এর পরে ওয়্যার বসে না, ওয়াজ বসে, কিন্তু এটা ভুল নয়, কারণ এটা সাবজেক্টিভ মুডে লেখা রয়েছে, কারণ এখানে আমি অবাস্তব কামনা বোঝাচ্ছি, যেটা বাস্তব নয়। আমি বাস্তবে কিন্তু পাখি নই, তাহলে অবাস্তব কামনা বোঝাতে সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সবের শেষে বি ভার্বের ক্ষেত্রে ওয়্যার বসবে, আই উইশ আই ওয়্যার এ বার্ড। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি অবাস্তব কল্পনার ক্ষেত্রে কিন্তু সাবজেক্টিভ মুড হলে সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসনের শেষে নর্মাল যে গ্রামাটিক্যাল রুল সেটা ফলো হবে না, বি ভার্বের ওয়্যার ফর্ম বসবে। নেক্সট হাইপোথেটিক্যাল মানে অনুমানমূলক বা আনরিয়াল কন্ডিশন, অসত্য শর্ত। স্ট্রাকচার বলেছে যদি বসবে, ভার্ব বসবে পাস্ট টেন্সে বা কন্ডিশনাল, তবে প্লাস রেজাল্ট। দেখো যদি আমি পাখি হতাম তবে উড়ে যেতাম, ইফ আই ওয়্যার এ বার্ড, যেটা একটু আগেই বললাম যে আমি যদি পাখি হতাম, আই উড ফ্লাই অ্যাওয়ে, আমি উড়ে যেতাম। ইফ কন্ডিশনালের ইউজগুলো এখান থেকে ভালোভাবে বুঝতে পারবে তোমরা। তাহলে আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড, তাহলে দেখো আই এর পরে ওয়াজ হয়, কিন্তু এটা অবাস্তব কল্পনা, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, তাই আই এর পরে ওয়্যার বসেছে, তাহলে উড়ে যেতাম, আই উড ফ্লাই অ্যাওয়ে। যদি টাকা থাকতো তাহলে কিনতাম, তাহলে দেখো এখানে হাইপোথেটিক্যাল অনুমানমূলক বুঝিয়েছে যে নেই জিনিসটা, অনুমান করেছে, অবাস্তব জিনিসটাকে অনুমান করেছে। ইফ আই হ্যাড মানি আই উড বাই ইট। তাহলে ভার্ব হতাম, যেতাম, থাকতাম, কিনতাম এগুলো সব কন্ডিশনালের এক্সাম্পল, এগুলো সব সাবজেক্টিভ মোডে লেখা হয়েছে। এরপরে দেখো সাজেশন আর রিকমেন্ডেশন, প্রস্তাব আর পরামর্শ বোঝাতে। তাহলে প্রস্তাব পরামর্শ বোঝাতে কি করা হয়, অফেন ইউজ ভার্বস লাইক উচিত, অর হওয়া দরকার, অর টু বি বা শুড এই ধরনের। তাহলে এখানে এক্সাম্পল হবে তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, আমাদের এখনই বের হওয়া দরকার, উই অট টু লিভ নাও। বলছে দেয়ার আর মোডাল এক্সপ্রেশন ফাংশনস ইন আ সাবজেক্টিভ লাইক ওয়ে। তো কিছু কিছু মোডালস আছে যেগুলো সাবজেক্টিভে এইভাবেই ইউজ হয়। আমি যদি বলি যে এটা প্রস্তাব দেওয়া হয়েছে, এই ম্যাটারটাকে এখানেই ছেড়ে দেওয়া হোক, তাহলে বলবো ইট ইজ প্রপোজড দ্যাট দ্য ম্যাটার শুড বি ড্রপড। তাহলে এখানে উচিত অর্থে বা হওয়া দরকার অর্থে সাজেশন, রিকমেন্ডেশন এগুলো পেলাম, তাহলে বুঝবো এটা সাবজেক্টিভ মুডে লেখা রয়েছে। আর দেখতে পেলাম যে হওয়া উচিত বা হওয়া দরকার এই সমস্ত কিছুর উল্লেখ এখানে রয়েছে, তাহলে এটা সাবজেক্টিভ মোডে লেখা। এরপরে বলেছে পোলাইটনেস অর ইনডাইরেক্ট রিকোয়েস্ট, মানে ডাইরেক্ট রিকোয়েস্ট নয়, ইনডাইরেক্ট। কি বলেছে, আপনি কি একটু বসতেন, উড ইউ সিট ফর আ ওয়াইল, মানে ভেরি পোলাইট ম্যানারে বোঝানো হয়েছে তুমি যদি একটু সাহায্য করতে ভালো হতো, মানে ইনডাইরেক্ট রিকোয়েস্ট, ডিরেক্ট বলছে না যে তুমি সাহায্য করো, ইনডাইরেক্ট রিকোয়েস্ট করছে। ইফ ইউ হেল্পড আ বিট ইট উড বি গ্রেট, তাহলে পোলাইট রিকোয়েস্ট বা ইনডাইরেক্ট রিকোয়েস্ট আমরা দেখতে পেলে সেটাও বুঝবো যে সাবজেক্টিভ মুডে লেখা রয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাবো শর্ত হিসেবে ইফ ক্লজ দিয়ে শুরু হচ্ছে। এরপরে দেখো কিছু মিসলেনিয়াস এক্সাম্পল আছে, আই উইশ আই ওয়্যার টলার, যদি আমি আরো লম্বা হতাম। তাহলে দেখো উইশ অর্থে এর আগে বলেছি আই এর পরে ওয়্যার বসে কখন না অবাস্তব কল্পনা বোঝাতে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পারসনের পরে বি ভার্বের ওয়্যার ফর্ম বসবে। তারপরে ইফ আই ওয়্যার ইউ আই উড ডু দ্যাট, হাইপোথেটিক্যাল মানে অনুমানমূলক। দেখো এটা সত্য নয়, যদি আমি তুমি হতাম আমি ওটা করতাম, মানে আমি তো তুমি নয়, যদি আমি তুমি হতাম ওটা করতাম। তাহলে এই ধরনের কন্ডিশনাল মানে হাইপোথেটিক্যাল যে কন্ডিশন সেক্ষেত্রে আমরা সাবজেক্টিভ মোড ইউজ করব। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি বি অন টাইম,
এটা খুব জরুরি যে সে সময় মতো উপস্থিত থাকবে। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট সাজেশন বা ডিমান্ড বোঝানো হচ্ছে। দেখো এক্ষেত্রে বলবো কিছু কিছু ওয়ার্ড বা ভার্ব আছে যেগুলোর দ্বারা ইচ্ছে বোঝায়, সেই ইচ্ছেগুলো যদি বোঝায় তাহলে কিন্তু দ্যাট ক্লজ থাকবে, তারপরে ভার্বের সাথে এস, ইএস, আইএনজি, ইডি এগুলো কোনো কিছুই যুক্ত হবে না। সেই ভার্বগুলো হলো 16 রকমের ভার্ব রয়েছে। কি কি? অ্যাডভাইস, কমান্ড, ডিমান্ড, অর্ডার, প্রপোজ, রিকমেন্ড, রিকোয়েস্ট, ইনসিস্ট, মুভ, আর্জ, এছাড়াও রয়েছে ডিক্রি, প্রেফার, রিকোয়ার, স্টিপুলেট ইত্যাদি ইত্যাদি। তো এই রকম 16 রকমের ভার্ব রয়েছে যেগুলোর দ্বারা যদি ইচ্ছে বোঝায়, বক্তার ইচ্ছে প্রকাশিত হয়, তাহলে এগুলোর পরে যদি কোনো দ্যাট ক্লজ থাকে, সেই দ্যাট ক্লজের যে ভার্ব, সেই ভার্ব কিন্তু তার শেষে এস, ইএস, আইএনজি, ইডি এই কোনো কিছুই নেবে না, সেই ভার্ব তার বেস ফর্মেই বসবে। এই যে বলেছে ইউজ বেস ভার্ব আফটার সার্টেন ভার্বস লাইক সাজেস্ট, রিকমেন্ড, ইনসিস্ট। তাহলে এরকমই 16 রকমের ভার্ব রয়েছে যেগুলো ইচ্ছে বোঝায়, এবং সেই ভার্বগুলোর ক্ষেত্রে দ্যাট ক্লজ যদি ওর পরে থাকে, সেই দ্যাট ক্লজের ভার্বের সাথে এস, ইএস, ইডি এগুলো কোনো কিছুই যুক্ত হবে না। যেমন দে সাজেস্টেড দ্যাট হি লিভ ইমিডিয়েটলি। দেখো হি এর পরে লিভ বসেছে, ভার্বের যে বেস ফর্ম সেটা বসেছে, এর সাথে এস বা ইএস কিছু হয়নি। তাহলে দেখো দে বসেছে সাবজেক্ট, সাজেস্টেড বসেছে সাজেশন ছিল, এই যে বলা ছিল যদি সাজেস্ট বসে সাজেশন বোঝায়, তারপরে যদি বলেছিলাম আমি দ্যাট ক্লজ থাকে, তাহলে সেই দ্যাট ক্লজের যে ভার্ব মানে সাবজেক্টের পরে যে ভার্ব আসবে সেটার সাথে এস, ইএস, ডি, ইডি এই কোনো কিছুই যুক্ত হবে না, সেটা তার বেস ফর্মেই বসে যাবে। তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্ব বলতে এই যে 16 রকমের ভার্ব বললাম যেগুলোর দ্বারা সাজেশন, রিকমেন্ড এই সমস্ত কিছু বোঝাচ্ছিল, সেই সমস্ত ভার্বগুলো থাকতে হবে। তারপরে শুরু হবে দ্যাট ক্লজ, মানে দ্যাট দিয়ে শুরু হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, সেই ভার্বটা হবে বেস ফর্মে বা সিম্পল ফর্ম, এবং তারপরে যা আছে এক্সটেনশন সেইভাবেই বসে যাবে। বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে যদি সাজেশন, রিকমেন্ডেশন এই ধরনের ইচ্ছা বোঝায় বক্তার দ্বারা, সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, ভার্ব, দ্যাট ক্লজ, সাবজেক্ট, এই দ্যাট ক্লজের ভার্বটার চেঞ্জ হবে না কোনো। আর একটা ক্ষেত্রে চেঞ্জ হয় না, যে ক্ষেত্রে এই যে ভার্বগুলো যেমন সাজেশন, রিকোয়ার, রিকমেন্ড, নেসেসারি, অ্যাডভাইস, ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি এই সমস্ত ভার্বগুলো যেখানে অ্যাডজেক্টিভ হয়ে বসে, ধরো যদি বলি ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড এ জব, তাহলে এটা কি ভুল? হি এর পরে ফাইন্ড দিয়েছি, না এটা ভুল নয়। কারণ দেখো আমি বলেছিলাম যে তাহলে এই যে ভার্বগুলো যেগুলোর দ্বারা ইচ্ছে, সাজেশন এই সমস্ত কিছু বোঝানো হচ্ছে, এগুলো যদি অ্যাডজেক্টিভের কাজ করে, কোথায় না বি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে সেক্ষেত্রে যে দ্যাট ক্লজটা হবে, সেই দ্যাট ক্লজের পরে যে ভার্ব হবে সেটাও কিন্তু এই ডি, ইডি, এস, ইএস, আইএনজি এই ফর্মগুলো নেবে না, সেটাও তার বেস ফর্মেই থাকবে। তখনও তাহলে রুলটা হয়ে যাবে ইট প্লাস বি, যে কোনো টেন্সের বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব বলতে এই যে সিম্পল বা বেস ফর্মটা প্লাস এক্সটেনশন বাদ বাকি যা রয়েছে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে বললাম যে যে ভার্বের দ্বারা ইচ্ছে বোঝাবে, যেমন সাজেশন, রিকমেন্ডেশন বা এই 16 রকমের ভার্ব, এই ধরনের ভার্বগুলোর পরে যে দ্যাট ক্লজটা থাকবে, সেই দ্যাট ক্লজের ভার্ব কোনো চেঞ্জ হবে না। দ্বিতীয় ক্ষেত্রে বলছি এই জিনিসগুলো যখন ভার্ব হিসেবে না ইউজ হয়ে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে। এখানে দেখো ইটের পরে কিন্তু বি ভার্ব আছে ইজ, নেসেসারি কথাটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, তাহলে বোঝা গেল ইট বি অ্যাডজেক্টিভ, তাহলে নেসেসারি এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড আ জব, এটা প্রয়োজনীয় যে সে একটা চাকরি খুঁজুক, তাহলে নেসেসারি কথাটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে বসলে তারপরে যে দ্যাট ক্লজটা থাকবে সেক্ষেত্রেও ভার্বের চেঞ্জ হবে না। তাহলে কি বললাম? প্রথমটাতে বললাম যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলো যদি ইউজ হয় তারপরের দ্যাট ক্লজের ভার্বের কোনো চেঞ্জ হবে না। আর সেকেন্ডে বলেছি এই ওয়ার্ডগুলো যদি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, যেমন অ্যাডভাইস, নেসেসারি, রিকমেন্ড, আর্জেন্ট, ইম্পর্টেন্ট, রিকোয়ার, ইম্পারেটিভ, ম্যান্ডেটরি, প্রপোজ, সাজেশন এগুলো যদি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় তাহলে কিন্তু একই জিনিস হবে, মানে দ্যাট ক্লজে ভার্বের কোনো চেঞ্জ হবে না, সেটা সিম্পল বা বেস ফর্মেই বসবে। বেটার বোঝা যাবে দেখো যদি বলি উই প্রপোজড দ্যাট হি টেক আ ভ্যাকেশন, আর যদি বলি ইট ইজ প্রপোজড দ্যাট হি টেক আ ভ্যাকেশন, তাহলে দেখো দুটো সেন্টেন্সে প্রপোজাল এটা দিচ্ছি,
এইটার দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে, সেকেন্ড সেন্টেন্সেও এটা দিচ্ছি, কিন্তু ফার্স্ট সেন্টেন্সে এটা ভার্বের কাজ করেছে। তাহলে প্রথম নিয়মটাই আমি বলেছিলাম, যেই সেন্টেন্সে প্রস্তাব ইচ্ছে এগুলো ভার্ব হিসেবে থাকবে, তারপরে দ্যাট ক্লজ থাকবে, তারপরে ভার্ব থাকবে দ্যাট ক্লজের পরে, সেটা তার বেস ফর্ম বা সিম্পল ফর্মেই বসবে, চেঞ্জ হবে না, এস ইএস আইএনজি ইডি এগুলো কিছু নেবে না। এবং একই রকম ভাবে ইট তারপরে যদি বি ভার্ব এবং তারপরে ওই ভার্বগুলো যদি অ্যাডজেক্টিভ আকারে বসে, সেক্ষেত্রেও কিন্তু একই রুল থাকবে। তাহলে ফার্স্ট সেন্টেন্সে ভার্ব আকারে এবং সেকেন্ড সেন্টেন্সে দেখছি অ্যাডজেক্টিভ হিসেবে যদি ইউজ হয়, একই রুল ফলো হবে, মানে মেন ভার্বের বেস ফর্ম বসবে দ্যাট ক্লজে, আর কোনো চেঞ্জেস হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। তাহলে সাবজাংটিভ মুড আমরা কি কি ক্ষেত্রে ইউজ করি? শর্ত, অনুমান, অবাস্তব কল্পনা, সন্দেহ, মতামত, প্রার্থনা, ইচ্ছা, কামনা, অনুমানমূলক বাক্য, এই সমস্ত ধরনের বাক্যে আমরা দেখতে পাবো সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। এবং সাবজাংটিভ মুডে অবাস্তব কল্পনা বোঝাতে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পার্সনের পরে বি ভার্বের ক্ষেত্রে ওয়্যার বসে, আর দ্বিতীয়ত বিশেষ কিছু ভার্বের ক্ষেত্রে যেগুলো ইচ্ছে, প্রার্থনা, প্রস্তাব এগুলো বোঝায়, সেগুলোর ক্ষেত্রে তারপরে দ্যাট ক্লজের ভার্বের কোনো চেঞ্জ হবে না। এবং ওই সমস্ত বিশেষ ভার্বগুলো যদি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, মানে ইট তারপরে বি ভার্ব তারপরে ওটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, বা যে কোনো ভার্ব ইট বি তারপরে ইউজ হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে, তারপরে যদি দ্যাট ক্লজ থাকে, সেখানেও কিন্তু ভার্বের কোনো চেঞ্জ হবে না। এগুলো হচ্ছে সাবজাংটিভ মুডের সবথেকে ভাইটাল রুলস। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। দেখো এখানে একটা টেবিল আকারে দেওয়া রয়েছে মুড, ফাংশন, এক্সাম্পল। এখানে আরেকবার দেখো, রিভাইজ করে নাও। ইন্ডিকেটিভ মুড, স্টেট ফ্যাক্ট, আস্ক কোয়েশ্চেন। তাহলে সত্যতা এবং প্রশ্ন, মানে ডিক্লারেশন দেবে, যে কোনো ঘটনা বিবৃতি দেবে সেই ধরনের। ইম্পারেটিভ, গিভ কমান্ডস, ইনস্ট্রাকশনস। আর সাবজাংটিভ মুড, উইশেস, হাইপোথেটিক্যালস, মানে ইচ্ছা বা প্রার্থনা এবং অনুমানমূলক সমস্ত ধরনের সেন্টেন্স বলবে। আই উইশ আই ওয়্যার রিচ, এখানে বলেছিল প্লিজ সিট ডাউন। ইন্ডিকেটিভ মুডে বলেছিল শি ইটস ব্রেকফাস্ট অ্যাট 7। তাহলে আশা করি মুড নিয়ে আর কারো কোথাও অসুবিধে নেই, সবাই বুঝতে পেরেছো, সবার ক্লিয়ার হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।